ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইউনিক লার্নিং ল্যাব। আমি প্রদ্যুৎ। দেখো আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2022 জানুয়ারি, অর্থাৎ 2022 সালের জানুয়ারি মাসের জন্য একদম নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্ক। এটা ষষ্ঠ শ্রেণী পরিবেশ ও ভূগোল পূর্ণমান 20। ক্লাস 6 এর অন্যান্য সমস্ত সাবজেক্টের মডেল অ্যাক্টিভিটি টাস্কের সঠিক উত্তর যদি তোমরা দেখতে চাও তাহলে পরে ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। আজকে যারা চ্যানেলে নতুন প্লিজ সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থেকে, আর আগে থেকে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো শুরু করা যাক। তো প্রথমে দেখো 1 নম্বর দাগে কি বলছে, বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। তো কিভাবে উত্তরটি লিখতে হবে আমি খাতাতে দেখিয়ে দিচ্ছি। এখানে 3টি প্রশ্ন দেওয়া রয়েছে, প্রত্যেকটা প্রশ্নের মান 1 নম্বর করে। তো 1 নম্বর দাগে কি বলছে দেখো, সূর্যের আলোয় আলোকিত হয় না। এখানে 4টি অপশান দেওয়া রয়েছে। তো দেখো বুধ এবং বৃহস্পতি এই দুটো হচ্ছে সূর্যের কি, সূর্যের গ্রহ, সেজন্য সূর্যের আলোয় আলোকিত হয় গ্রহগুলি। এবং চাঁদ হচ্ছে সূর্যের পৃথিবীর উপগ্রহ, তো চাঁদও কিন্তু সূর্যের আলোয় আলোকিত হয়। শুধুমাত্র প্রক্সিমা সেন্টাউরি এটা হচ্ছে সূর্যের মতোই একটা কিন্তু তারা, ঠিক আছে, বা নক্ষত্র, সেই জন্য এর প্রক্সিমা সেন্টাউরি কিন্তু সূর্যের আলোয় আলোকিত হয় না। সুতরাং এখানে সঠিক অপশান বা সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান নাম্বার গ। তো তোমাদের যে বই আছে তার পৃষ্ঠা নম্বর 2 জায়গাটা একটু দেখে নাও। তো দেখো 2 নম্বর পেজ, ঠিক ওপরে এই জায়গাটাতে চলে আসবে। দেখো যে সূর্যের পরেই আমাদের সব থেকে কাছের তারা প্রক্সিমা সেন্টাউরি রয়েছে প্রায় 41 লক্ষ কোটি কিমি দূরে। অর্থাৎ বুঝতেই পারছো সূর্যের পরেই হচ্ছে সব থেকে কাছের তারা হচ্ছে বা নক্ষত্র হচ্ছে প্রক্সিমা সেন্টাউরি। সুতরাং সূর্যের আলোয় এটা আলোকিত হয় না, এটা তোমরা বুঝতে পারলে, এখানটায় পড়বে বুঝতে পারবে। তো দেখো খাতায় তোমরা আগে হেডিং করবে মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2022 জানুয়ারি মাসের জন্য ক্লাস 6 ভূগোল পূর্ণমান 20। 1 নম্বর দাগের উত্তরটা এভাবে লিখবে, সূর্যের আলোয় আলোকিত হয় না ড্যাশ দিয়ে। সঠিক অপশানটি হবে গ এবং উত্তরটি হবে প্রক্সিমা সেন্টাউরি। এবার দেখো 1.2 কি বলছে, মহাবিশ্ব সৃষ্টির সময় অসংখ্য ধূলিকণা ও গ্যাসের মহাজাগতিক মেঘ নিয়ে সৃষ্টি হয়েছিল। এখানে 4টি অপশান দেওয়া রয়েছে, তার মধ্যে সঠিক অপশান হয়ে যাবে অপশান নাম্বার খ, অর্থাৎ নীহারিকা। তো তোমাদের যে ভূগোল বই আছে তার পৃষ্ঠা নম্বর 1 একবার দেখে নাও। তো দেখো এটাই তোমাদের ভূগোল বইয়ের প্রথম পেজ। এই চ্যাপ্টার থেকেই বা অধ্যায় থেকেই কিন্তু সমস্ত প্রশ্নগুলি করা হয়েছে। এর নিচে চলে এসো, দেখো লেখা আমি দাগ দিয়ে রেখেছি পেন্সিল দিয়ে, মহাবিশ্ব সৃষ্টির সময় যে অসংখ্য ধূলিকণা ও গ্যাসের মহাজাগতিক মেঘ তৈরি হয় তা হলো নীহারিকা। তো দেখো তাহলে 2 নম্বর দাগের উত্তরটি এভাবে লিখবে, মহাবিশ্ব সৃষ্টির সময় অসংখ্য ধূলিকণা ও গ্যাসের মহাজাগতিক মেঘ নিয়ে সৃষ্টি হয়েছিল ড্যাশ দিয়ে। সঠিক উত্তরটি হবে খ, নীহারিকা। এবার দেখো 1.3 প্রশ্নটি কি আছে, সৌরজগতের যে গ্রহটি পূর্ব থেকে পশ্চিমে আবর্তন করে সেটি হলো। এখানে 4টি অপশানের মধ্যে সঠিক অপশান হবে অপশান নাম্বার খ, অর্থাৎ শুক্র। বাকি 3টে কিন্তু পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে, একমাত্র শুক্র কিন্তু পূর্ব থেকে পশ্চিমে আবর্তন করে। তো এটি তোমরা পৃষ্ঠা নম্বর 6 একবার দেখে নাও। তো দেখো পৃষ্ঠা নম্বর 6 এর উপরে চলে এসো, এই জায়গাটাতে দেখো আমি দাগ দিয়ে রেখেছি, শুক্র বাদে প্রত্যেকটি গ্রহই ঘড়ির কাঁটার বিপরীত দিকে অর্থাৎ পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে। শুধুমাত্র শুক্রই তার মানে পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে না, একমাত্র শুক্রই পূর্ব থেকে পশ্চিমে আবর্তন করে। তো দেখো 3 নম্বর দাগের উত্তরটি তোমরা তবে এভাবে লিখবে, সৌরজগতের যে গ্রহটি পূর্ব থেকে পশ্চিমে আবর্তন করে সেটি হলো ড্যাশ দিয়ে খ এবং উত্তরটি লিখবে শুক্র। এবার দেখো 2 নম্বর দাগের ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। এখানে ক স্তম্ভ এবং খ স্তম্ভ রয়েছে, এখানে 3টি মেলাতে হবে, তার জন্য প্রত্যেকটা প্রশ্নের মান দেওয়া হচ্ছে 1 নম্বর করে। তো দেখো 2.2.1 কি বলছে, আকাশগঙ্গা। আকাশগঙ্গা কিন্তু এই যে ছায়াপথের সঙ্গে মিলবে। কেন আকাশগঙ্গা একটা ছায়াপথ, এইটার সঙ্গে এইভাবে মিলবে। এভাবে কিন্তু তোমরা উত্তর লিখবে না, উত্তর কিভাবে লিখবে আমি পরে দেখিয়ে দিচ্ছি। তো পৃষ্ঠা নম্বর 2 একবার দেখে নাও। তো দেখো পৃষ্ঠা নম্বর 2 এর ঠিক ওপরে চলে এসো, এখানে আমি দাগ দিয়ে রেখেছি। দেখো যে ছায়াপথ সেটা কি না, সূর্য, পৃথিবী ও অন্যান্য গ্রহ একই রকম এরকমই আকাশগঙ্গা নামে পরিচিত একটা ছায়াপথে রয়েছে, অর্থাৎ আকাশগঙ্গা একটা ছায়াপথ। এবারে দেখো 2.2.2 নীল গ্রহের চারিদিকে ঘোরে। নীল গ্রহ হচ্ছে পৃথিবী, তার চারিদিকে ঘোরে কে, চাঁদ। তাহলে পরে এইটার সঙ্গে এই 3 নম্বর অর্থাৎ চাঁদের মিলবে। আমি কেন বইতে দেখিয়ে দিচ্ছি, যাতে তোমাদের মনে কোনো প্রশ্ন না থাকে বা সংশয় না থাকে যে উত্তরটি সঠিক কি সঠিক নয়, তোমরা নিজেরাই বুঝতে পারবে কোনটি সঠিক। তো পৃষ্ঠা নম্বর 7 এবং 8 একবার দেখে নাও। তো দেখো 7 নম্বর পেজ এর উপরে চলে এসো, দেখো পৃথিবী হচ্ছে মহাকাশ থেকে নীল রঙের দেখায় বলে পৃথিবীকে নীল গ্রহ বলে, তাহলে পরে পৃথিবী হচ্ছে নীল গ্রহ। এবার দেখো 8 নম্বর পেজ,
এর উপরে চলে এসো যে চাঁদ হচ্ছে পৃথিবীর একমাত্র উপগ্রহ, এবং উপগ্রহ কি না গ্রহের আকর্ষণে গ্রহের চারদিকে ঘোরে, তাদের উপগ্রহ বলে। তাহলে পরে নীল গ্রহের চারিদিকে কে ঘোরে না চাঁদ ঘোরে, বুঝতে পারলে? এবারে দেখো 2.2.3 বৃহত্তম গ্রহাণু। বৃহত্তম গ্রহাণু হচ্ছে সেরেস, ঠিক আছে? তো পৃষ্ঠা নম্বর 9 দেখে নাও। দেখো পৃষ্ঠা নম্বর 9 এর ঠিক ওপরে চলে এসো এই জায়গাতে যে সেরেস হলো সৌরজগতের বৃহত্তম গ্রহাণু। এবারে দেখো 2 নম্বর দাগে যে স্তম্ভ মেলানো, এইভাবে উত্তরটি লিখবে। ক স্তম্ভ খ স্তম্ভ এইভাবে ছক কাটবে, তারপরে বাঁ দিকের অর্থাৎ ক স্তম্ভে যেগুলো ছিল পরপর লিখবে, এবং তার সঙ্গে যে উত্তরগুলো মিলবে সেগুলো কিন্তু পাশাপাশি দাগ নম্বর দিয়ে লিখবে। অর্থাৎ প্রথমে ছিল কি আকাশগঙ্গা, তার সঙ্গে মিলবে 2 নম্বর ছায়াপথ, তারপরে ছিল নীল গ্রহের চারিদিকে ঘুরে, তার সঙ্গে মিলবে হচ্ছে 3 নম্বর চাঁদ, এবং তারপরে ছিল বৃহত্তম গ্রহাণু, তার সঙ্গে মিলবে 1 অর্থাৎ সেরেস। এবারে দেখো 3 নম্বর দাগের নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। এখানে 2টি প্রশ্ন দেওয়া রয়েছে, প্রত্যেকটা প্রশ্নের মান 2 নম্বর করে। 3-এর 1 কি বলছে দেখো, সৌরঝড় হলে পৃথিবীর উপগ্রহ যোগাযোগ ব্যবস্থায় সমস্যার সৃষ্টি হয় কেন? তো পেজ নাম্বার 5 একবার দেখে নাও জায়গাটা। তো দেখো পৃষ্ঠা নম্বর 5 এই জায়গাতে দেখতে পাচ্ছ সৌরঝড়ের বিষয়ে লেখা রয়েছে। এখান থেকে এই পর্যন্ত পড়বে, বুঝতে পারবে। উত্তরটি আমি খাতায় লিখে দিচ্ছি, দেখে নাও। তো দেখো 3-এর 1 নম্বর দাগের উত্তরটি এভাবে লিখবে, সূর্যের বাইরের অংশ করোনা বা ছটা মণ্ডলে ছোট ছোট বিস্ফোরণ হলে প্রচুর আয়নিত কণা, গ্যাস, রশ্মি চারদিকে ছড়িয়ে পড়ে, একে সৌরঝড় বলে। আয়নিত কণার সংস্পর্শে এসে কৃত্রিম উপগ্রহ ক্ষতিগ্রস্ত হয়, ফলে পৃথিবীর উপগ্রহ যোগাযোগ ব্যবস্থায় সমস্যা সৃষ্টি হয়। এবার দেখো 3-এর 2 নম্বর দাগের ধূমকেতুর 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো। তো পৃষ্ঠা নম্বর 9 জায়গাটা দেখে নাও। তো দেখো পৃষ্ঠা নম্বর 9 এর ঠিক ওপরে এখানে চলে এসো, এই জায়গাতে ধূমকেতু বিষয়ে লেখা আছে, এখানটায় পড়ে নেবে। আমি উত্তরটি খাতায় লিখে দিচ্ছি, দেখে নাও। তো দেখো 3-এর 2 নম্বর দাগের উত্তরটি তোমরা এভাবে লিখবে, ধূমকেতুর 2টি বৈশিষ্ট্য পয়েন্ট করবে। 1 নম্বর, ধূমকেতু ঝাঁটার মতো উজ্জ্বল লেজ বিশিষ্ট হয়ে থাকে। 2 নম্বর, সূর্যের কাছাকাছি এলে ধূমকেতুর ধুলো গ্যাস জ্বলতে শুরু করে। আমি এখানে 3টে লিখে দিয়েছি, এর মধ্যে যে কোনো দুটো তোমরা লিখে দেবে, 3টে লেখার দরকার নেই, যে কোনো দুটো লিখবে, ঠিক আছে? 3 নম্বর, ধূমকেতু গ্যাস, বাষ্প, উত্তপ্ত লোহা, নিকেল ও বিভিন্ন জৈব পদার্থ নিয়ে গঠিত। এবার দেখো 4 নম্বর দাগের নিচের প্রশ্নটির উত্তর দাও। এখানে একটি প্রশ্ন দেওয়া রয়েছে, সেই প্রশ্নের মান হচ্ছে 3 নম্বর। কি বলছে, গ্রহ ও নক্ষত্রের মধ্যে 3টি পার্থক্য লেখো। তো তোমাদের যে বই আছে তার 2 নম্বর এবং 6 নম্বর পেজে জায়গাটাকে দেখে নাও। তো দেখো 2 নম্বর পেজে এখানে নক্ষত্র সম্পর্কে তোমরা দেখতে পাবে, নক্ষত্র বিষয় এখানটায় পড়ে নেবে, বুঝতে পারবে। আর দেখো 6 নম্বর পেজে এখানে গ্রহের বিষয় লেখা আছে, এখানে বিস্তারিতভাবে তোমরা এখান থেকে পড়ে নিলে গ্রহের বিষয়ে বুঝতে পারবে। 4 নম্বর দাগের উত্তরটি আমি খাতায় লিখে দিচ্ছি, দেখে নাও। তো 4 নম্বর দাগের এভাবে উত্তরটি লিখবে, গ্রহ ও নক্ষত্রের মধ্যে পার্থক্য। ছক করবে, প্রথমে লিখবে বিষয়, তারপরে গ্রহ, তারপরে নক্ষত্র। 1 নম্বর পার্থক্য হচ্ছে আলো ও তাপ। দেখো গ্রহদের নিজস্ব আলো ও তাপ নেই। নক্ষত্রের মধ্যে লিখবে নক্ষত্রের নিজস্ব আলো ও তাপ আছে। 2 নম্বর আয়তন, গ্রহদের আয়তন অনেক ছোট, আর নক্ষত্রের ক্ষেত্রে লিখবে নক্ষত্রের আয়তন অনেক বিশাল হয়। 3 নম্বর কক্ষপথ, গ্রহদের কক্ষপথের পরিধি তুলনামূলক অনেক ছোট হয়, নক্ষত্রের কক্ষপথের পরিধি অতি বিশাল হয়ে থাকে। আমি এখানে 4টো পার্থক্য লিখে দিয়েছি, 3টে বলেছে লিখতে, তো এদের মধ্যে যে কোনো 3টে তোমরা লিখবে, ঠিক আছে? তো 4 নম্বর বয়স, উৎপত্তি অনুসারে গ্রহগুলি নক্ষত্রের তুলনায় বয়সে নবীন, উৎপত্তি অনুসারে নক্ষত্রগুলি গ্রহদের তুলনায় বয়সে প্রাচীন। এবার দেখো 5 নম্বর দাগের নিচের প্রশ্নটির উত্তর দাও। এখানে একটি প্রশ্ন দেওয়া রয়েছে যার মান 5 নম্বর। তো আমাদের সবচেয়ে কাছের নক্ষত্রটির সংক্ষিপ্ত পরিচয় দাও। তো পৃষ্ঠা নম্বর 4 এবং 5-এর জায়গাটাকে দেখে নাও। তো দেখো পৃষ্ঠা নম্বর 4 আমাদের সবচেয়ে কাছের নক্ষত্র হচ্ছে সূর্য। তো সৌরজগৎ সম্পর্কে বা সৌর পরিবার সম্পর্কে বিস্তারিত এখানে লেখা আছে, সেটা পড়ে নেবে। এবং পরের পেজ 5 নম্বর পৃষ্ঠা, এখানেও কিন্তু বিস্তারিতভাবে ব্যাখ্যা করা আছে, সেগুলো পড়বে, সেখান থেকে জানতে পারবে, ঠিক আছে? উত্তরটি আমি দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। তো দেখো 5 নম্বরের যে উত্তরটি লিখবে তোমরা এখান থেকে, এখানে খুব সুন্দর করে উত্তরটি লেখা রয়েছে। এটা একটা সহায়িকা বই, সেই জন্য আমি আলাদা করে আর খাতাতে লিখিনি। তো দেখো এখান থেকে লিখবে উত্তরটি 5 নম্বরের, সূর্য সৌরজগতের প্রধান নক্ষত্র হলো সূর্য। আকাশগঙ্গার কোটি কোটি তারার মধ্যে একটি মাঝারি হলুদ ও
হলুদ তারা হলো সূর্য। পৃথিবীর সবচেয়ে কাছের নক্ষত্র হলো সূর্য। এই জ্বলন্ত গ্যাসীয় পিণ্ডটি সমগ্র সৌরজগতের আলোর উৎস এবং পৃথিবীর সকল শক্তির উৎস হলো সূর্য। সূর্যকে কেন্দ্র করে গ্রহ, গ্রহণাপুঞ্জ, ছায়াপথ, উপগ্রহ প্রভৃতি নিয়ে বিশাল সৌর পরিবার নিয়ে গঠিত হয়েছে। সূর্যের বৈশিষ্ট্য: আয়তন, সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। 2 ওজন, সূর্য পৃথিবীর থেকে 3 লক্ষ গুণ ভারী। ব্যাস, সূর্যের ব্যাস প্রায় 14 লক্ষ কিমি, পৃথিবীর ব্যাসের থেকে 110 গুণ বেশি। 4 নম্বর আয়ু, সূর্যের আয়ু আনুমানিক 1000 কোটি বছর। 5 নম্বর উষ্ণতা, সূর্যের বাইরের দিকের উষ্ণতা প্রায় 6000 ডিগ্রি সেলসিয়াস এবং ভিতরের দিকের উষ্ণতা 1.5 কোটি ডিগ্রি সেন্টিগ্রেড। এবারে দেখো 6 নম্বর আবর্তন, সূর্য প্রায় 25 দিনের নিজ মেরুদণ্ডে একবার পাক খায়। ও 7 নম্বর অন্যান্য বিশেষত্ব। অন্যান্য বিশেষত্বের মধ্যে 1 নম্বর সূর্যরশ্মির 200 কোটি ভাগের মাত্র 1 ভাগ পৃথিবীতে এসে পৌঁছায়। 2 নম্বর সূর্যের গায়ে কম উজ্জ্বল কালো কালো অসংখ্য দাগ দেখা যায়, এগুলিকে বলে সৌর কলঙ্ক। 3 নম্বর সূর্যের বাইরের অংশে বিস্ফোরণের ফলে সৌরঝড় এর সৃষ্টি হয়। এইটুকু তোমরা লিখে দেবে, এটা 5 নম্বরের প্রশ্ন, এইটুকু লিখলেই হয়ে যাবে। তো এই ছিল ক্লাস 6-এর ভূগোল ও পরিবেশ বিষয়ে মডেল অ্যাক্টিভিটি টাস্কের যে প্রশ্নগুলি ছিল তার সঠিক উত্তর। তো ক্লাস 6-এর অন্যান্য সমস্ত সাবজেক্টের মডেল অ্যাক্টিভিটি টাস্কের সঠিক উত্তর পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থেকো। আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো। আর শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।